আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি। ওয়ান শট সিকিউ পরিমাণগত রসায়ন। সো তোমাদের পরীক্ষার বেশি সময় নাই, আমরা ইন্ট্রোতে বেশি দেরি না করি, তো চলো আমাদের কন্টেন্টে যাই। পরিমাণগত রসায়ন থেকে প্রায় 14-15টার মতো সিকিউ সলভ করাবো তোমাদের, এবং ইনশাল্লাহ এই সিকিউগুলো সলভ করলে তোমার যে কোনো বোর্ডে প্রশ্ন কমন আসবে। আর দেখবা হচ্ছে মোরললেস বেশি টাইপ নেই এখানে, 4টা থেকে 5টা টাইপ আছে। সো আমরা যদি শুরু করি, দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে। একটা এক্স পাত্র দিয়ে দিচ্ছে, একটা ওয়াই পাত্র দিয়ে দিচ্ছে, একটা জেড পাত্র দিয়ে দিচ্ছে। তো বলছে কি জেড পাত্রে 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm। ওকে, জেড পাত্রে 40 ml পানি যোগ করলে, এখন আগে দেখো জেড পাত্রে কি দেওয়া আছে, 10 ml 0.54% সোডিয়াম হাইড্রোক্সাইড। সো আমরা যদি যাই, একটু খেয়াল করো, আগে ঘনমাত্রাটা বের করি। পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা কি সূত্র, 10x ডিভাইডেড বাই এম। সো আমরা দিই 10, x কত 0.4, এম কত সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বলছে 40, তাহলে আমরা কত পাবো 0. এটা 10 গুণ করলে 4/40 কত 0.1 এত মোলার। এখন কি বলছে 40 ml পানি যোগ করলে, ঠিক আছে, 10 ml এর জন্য ঘনমাত্রাটা এইটা, যে ঘনমাত্রা 0.1 মোলার। এখন 40 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত ppm হবে। এখন একটু খেয়াল করো, V1টা কত আমাদের এইখানে 10 ml, S1টা কত 0.1 মোলার, V2টা কত হবে 40 ml পানি অ্যাড করছে, তাই না, 10-এর সাথে 40 ml পানি অ্যাড করছে, অর্থাৎ 50 ml। S2টা কত আমাদের বের করতে হবে। এই ঘনমাত্রাটা তো মোল পার লিটার এককে বের হবে বা মোলারে, ওইটাকে আমরা ppm এ কনভার্ট করব। সো আগে আমরা V1 S1 V2 S2 সূত্র দিয়ে লঘুকরণের ফলে, ঠিক আছে, পানি যোগ করলে যে নতুন ঘনমাত্রা যেটা হবে সেটা আগে বের করি, V1 S1 ডিভাইডেড বাই V2। সো আমাদের V1 কত, V1টা 10 ml, S1 কত 0.1, V2 কত 50, তাহলে কত আসে স্যার, একটু ক্যালকুলেশনটা করি আমরা। 10 × 0.1 ডিভাইডেড বাই 50, তাহলে কত আসে 0.02 মোলার। এখন এটা তো নতুন ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা ppm এককে। সো ppm এককে ঘনমাত্রা কি করি আমরা, ppm = sm × 10³ তাই না ভাইয়া, সূত্র। s কত 0.02, m কত সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস 40 × 10³, তাহলে কত ppm ঘনমাত্রাটা সেটা বের হয়ে আসবে কিন্তু। তাহলে 0.02 × 40 × 1000, তাহলে কত আসে 800 ppm। সো প্রথমটার উত্তর কত 800 ppm, গ নাম্বারটা ডান। সো ppm এর অনেক ম্যাথ আসবে, সো সবগুলাই ppm এর যে সূত্রগুলো আছে সূত্রগুলো ইউজ করে তুমি করে ফেলতে পারবে। পরেরটা দেখো, উদ্দীপকের এক্স পাত্রের দ্রবণে ওয়াই ও জেড পাত্রের দ্রবণ যোগ করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে এবং কোন বর্ণের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে। সো এই টাইপের প্রশ্নগুলো প্রচুর আসে আমাদের। সো একদম ইজি, আমরা যে প্রশমন বিক্রিয়া পড়ি না সেই কনসেপ্টেই হয়ে যাবে। সো আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে সবার মোল সংখ্যা আমরা বের করে ফেলবো, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, n অফ সালফিউরিক অ্যাসিড দেখো। তারপর তোমার কি করতে হবে, কম্পেয়ার করতে ইজি হবে মোল সংখ্যাগুলো বের করে ফেললে। n = VS আমরা জানি তো, 50 × 10⁻³ অর্থাৎ আয়তনটাকে আমি লিটারে নিলাম আর ঘনমাত্রা কত 0.21 আমি বের করব। তারপর দেখো স্যার আমার সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করি, Na2CO3, n = আমরা কি জানি W/m। সো W কত দেওয়া আছে 1.5 গ্রাম, সোডিয়াম কার্বনেটের ভর কত 106। তারপরে দেখেন স্যার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করব। তো আয়তন কত 10 ml, 10 × 10⁻³ আর ঘনমাত্রা কত একটু আগেই বের করছি, দেখেন স্যার ঘনমাত্রা 0.1 মোলার। সো ঘনমাত্রা দিয়ে দিলাম 0.1। তাহলে আমরা একটু চেক করি স্যার আমাদের এই রেজাল্টগুলো কি কি আসে। 50x⁻³ × 0.21, তাহলে প্রথমটা আসে 0.0105 মোল, 0105 মোল। তারপরে কি আসে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা যদি দেখি 106, 0.014
2 এত মোল, শেষে 5 আছে। তারপরে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দেখি 10⁻³ ইন্টু 0.1, তাহলে কি আসে 0.001 মোল। বুঝা গেছে স্যার? তো তিনটার মোল সংখ্যা বের করে ফেলছি। এখন একটু খেয়াল করো, মুখে মুখেই বোঝা যায় আর কি যে মিশ্রণের প্রকৃতিটা কি হবে। তো দেখো কার মোল সংখ্যাটা সবচেয়ে বেশি। দেখো এই যে প্রথমে তো সালফিউরিক অ্যাসিডের সাথে একটা ক্ষারকে বিক্রিয়া করো, তো এই ক্ষারের ভিতরে যার মোল সংখ্যা কম তাকে আগে বিক্রিয়া করো, তাইলে তোমার জন্য বের করাটা সুবিধা হবে। দেখো 0.01 মোল আর এটা হচ্ছে 0.001 মোল, তাহলে এই ক্ষারটা কম, এই ক্ষারের পরিমাণটা বেশি। সো এটা কি পরে বিক্রিয়া করাও, অর্থাৎ দুইজনের ভিতরে বিক্রিয়া করার পরে যেটা অবশিষ্ট থাকবে তার সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করাই। তো ফার্স্ট অফ অল আমরা কি করে ফেলি দেখেন স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করায় ফেলি। তাহলে কি হবে সোডিয়াম সালফেট প্লাস আমার কি হবে পানি তৈরি হবে। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সমতাকরণ করা লাগতে হবে। সো এই যে সোডিয়াম সালফেট 2 মোল, এখানে 2 দিয়ে দাও। তো তাইলে দেখো বাকি সব কিছু কি সমতাকরণ হয়ে গেছে? না, দেখো হাইড্রোজেন 2টা, এখানে 2টা, 4টা, তো 2 মোল দিয়ে দাও। এখন দেখো সব সমতা হয়ে গেছে। তো এইখান থেকে কি পাই আমরা, 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। সো আমরা কি করব, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের তো মোল সংখ্যা কম, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তো আমরা লিখি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যেহেতু কম, এই পুরাটাই কি করবে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলবে। এখন কতটুক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে দেখবো, এই পুরা সোডিয়াম হাইড্রোক্সাইডটুক, অর্থাৎ 0.001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কি লিখবো ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 2 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে কত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। দেখো 0.001/2, তাহলে কত আসে, হচ্ছে 0.0005 মোল, এত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তা এখন আমার কি করতে হবে, এই যে এত মোল সালফিউরিক অ্যাসিড 0.01 মোল 001 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলছে, এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড তো আর অবশিষ্ট নাই, অবশিষ্ট আছে কি সালফিউরিক অ্যাসিড। তো আমরা দেখব কতটুক সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড H2SO4 আগে কত ছিল 0.0105 মোল, এটা থেকে 0.0005 মোল বাদ দিব, কারণ এত মোল কি করছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ফেলছে। এখন কতটুক আছে দেখো 0.0105 মাইনাস 0.0005, তাহলে অবশিষ্ট আছে 0.01 মোল, 0.01 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। তো একটা বেসিক বুঝতে হবে যে মিশ্রণে কি এখন আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে নাই, কিন্তু কারণ যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল সেটা সালফিউরিক অ্যাসিডের সাথে পুরোপুরি বিক্রিয়া করে ফেলছে। এখন অবশিষ্ট কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে এটা আমরা বাইর করছি, কারণ যতটুকু সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডটা কার সাথে বিক্রিয়া করবে স্যার বলেন তো স্যার? এই অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে। তো আমরা একটু বিক্রিয়াটা লিখি, সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3 বিক্রিয়া করে কি করবে সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস পানি। তো এটা সমতা করার লাগবে না, সমতা কিন্তু করাই আছে। এখন ব্যাপারটা একটু বুঝো, আমরা জানি হচ্ছে 1 মোল, দেখো এটা আগে লেখার আগে দেখো সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে 0.01 মোল, আর তোমার সোডিয়াম কার্বনেট কতটুকু আছে 0.0142 মোল। কোনটা বেশি আছে বলো তো? সোডিয়াম কার্বনেট কিন্তু বেশি আছে, ভালোভাবে বুঝো সোডিয়াম কার্বনেট বেশি আছে কিন্তু, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যতটুক আছে তার থেকে কিন্তু সোডিয়াম কার্বনেট কিছুটা বেশি আছে। সো আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে
আমরা লিখতে পারি 0.01 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 ইকুয়াল টু 0.01 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, তাই না? এখন অবশিষ্ট কতটুকু সোডিয়াম কার্বনেট আছে দেখেন স্যার, অবশিষ্ট কে থাকবে? সোডিয়াম কার্বনেটই তো থাকবে, কারণ সোডিয়াম কার্বনেট বেশি আছে, তাই না স্যার? সো অবশিষ্ট সোডিয়াম কার্বনেট তুমি বাদ দাও, 0.0142 মাইনাস 0.01 এত মোল। তাহলে দেখেন স্যার 0.0142 মাইনাস 0.01, তাহলে কত আসে? 0.0142 মাইনাস 0.01 0.0042 মোল এত মোল কি আছে? সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে। তো দেখো সব সোডিয়াম হাইড্রোক্সাইড ভ্যানিশ, সব সালফিউরিক অ্যাসিড ভ্যানিশ, অবশিষ্ট কে আছে? সোডিয়াম কার্বনেট। তাহলে মিশ্রণের প্রকৃতিটা কি হবে? মিশ্রণের প্রকৃতিটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হবে, ঠিক আছে, যেহেতু ক্ষার অবশিষ্ট আছে। এখন পরের প্রশ্নটা কি বলছে? কোন বর্ণের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে? তো মিশ্রণের প্রকৃতি কি হইল? ক্ষারীয়। তো ক্ষারীয় প্রকৃতির মিশ্রণ হইলে এটা কি করবে? লাল লিটমাসকে নীল করবে, তাই না? অলওয়েজ মনে রাখবা, অম্ল কি করে? লাল করে, ক্ষার নীল করে। ঠিক আছে স্যার? আমাদের পরের প্রশ্নটা দেখো, চমৎকার একটা প্রশ্ন, আগেরটা পারলে এটাও পারা যাবে। সো কি বলছে? এ ও বি পাত্রের দ্রবণ দুটি মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের ঘনমাত্রা বের করো। সো দেখো, এ পাত্রেও হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি পাত্রেও হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো দুইটাই অ্যাসিড মিশ্রণ করব, তাই না? সো এই মিশ্রণের ঘনমাত্রাটা বের করতে বলছে। এটার সূত্রটা একদম সহজ। সো আমরা যদি দেখি, ঘনমাত্রা এস ইকুয়াল টু আমরা কি লিখব? V1S1 প্লাস V2S2 ডিভাইডেড বাই কি? পুরা টোটাল আয়তন বা মিশ্রণের আয়তন। সো এখন দেখো, প্রথমে V1 কত দেওয়া আছে? 40 ml, S1 কত? 0.5, V2 কত আমাদের? V2 50 ml, আর ওইটা কত? 2.5 মোলার। আর আয়তন কত? দেখো 40 আর 50 যোগ করো, কত? 90 ml হবে। ঠিক আছে স্যার? সো আমরা ক্যালকুলেশন করে কি পাই দেখি স্যার। 40 ইন্টু 0.5 যোগ 50 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 90 কত আসে স্যার? সুন্দরভাবে 1.61 আসে, 1.61 মোলার। শেষ। সো পরের প্রশ্নটা যদি দেখি, কি বলছে স্যার দেখেন, বি পাত্রের দ্রবণে, অর্থাৎ এই যে বি পাত্র, এই দ্রবণটার ভিতরে 10 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে মিশ্র দ্রবণের প্রকৃতি কেমন হবে? গাণিতিক বিশ্লেষণ করো। এটা তো আরো সোজা। গতবার কি ছিল? মনে করো 3টা দ্রবণ ছিল, এখন কি 2টা দ্রবণ। সো এখন মোল সংখ্যা বের করব, বিক্রিয়া করাবো। দেখো N of HCl আমরা করি। N of HCl কত আসবে? 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 2.5। সো তারপরে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করি। সোডিয়াম হাইড্রোক্সাইড 10 ml, 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 5%, হ্যাঁ, অর্থাৎ পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই 40। সো ক্যালকুলেশন করলে কি আসে স্যার? চলেন তো দেখি। 50x পাওয়ার মাইনাস 3 ইন্টু 2.5, তাহলে কত আসে? 0.125 এত মোল। তারপরে যদি দেখি আমরা পরেরটা, 10x পাওয়ার মাইনাস 3 ইন্টু 50 ভাগ 40 কত আসে স্যার? 0.0125 মোল। দেখো মুখে মুখেই বোঝা যাচ্ছে মিশ্রণের প্রকৃতি কি? অম্লীয় হবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কি হয় স্যার? দেখেন তো, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয়? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, তাই না স্যার? এখন দেখো 1 মোল বিক্রিয়া থেকে দেখতে পারতেছি আমরা 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, যেটা কম থাকবে সেটা বামে দিবা, বুঝছো? যার মোল সংখ্যা কম সেটারে বামে দেওয়ার চেষ্টা করবা। ইকুইভ্যালেন্ট টু 1 মোল HCl। তাহলে দেখো 0.0125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 0.0125 মোল HCl। তাহলে মিশ্রণে অবশিষ্ট কি থাকবে? HCl অবশিষ্ট থাকবে, কারণ এই যে 0.0125 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড
0.0125 মোল HCl এর সাথে বিক্রিয়া করে ফেলবে। তো অবশিষ্ট HCl কি থাকবে দেখেন স্যার, অবশিষ্ট HCl 0.125 থেকে 0.0125 বাদ দাও, তাহলে কত আসে, এত মোল। 0.125 মাইনাস 0.0125, তাহলে কত আসে, 0.1125 মোল। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মিশ্রণের প্রকৃতি কি? মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়, একদম ইজি। আমাদের পরের প্রশ্নটা যদি দেখি, দেখো কি বলছে, দৃশ্যকল্প 1 এর দ্রবণে অ্যাসিডের মোলারিটি নির্ণয় করো। অর্থাৎ এই পাত্রের দ্রবণের মোলারিটি। দেখো দ্রবণের ঘনমাত্রা কি দেওয়া আছে, পার্সেন্টেজ এককে দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। সো এটার সূত্রটা কি আমরা জানি, ঘনমাত্রা S = 10x/m ইন্টু ঘনত্ব, যদি ঘনত্ব দেওয়া থাকে। সো 10 দিলাম, x কত 1%, সালফিউরিক অ্যাসিডের ভর কত 98, ঘনত্ব কত গ্রাম পার সেন্টিমিটার কিউবেই আছে 1.145। সো আমরা যদি বসায় দিই তাহলে রেজাল্টটা পেয়ে যাবো ইজিলি। স্যার যদি দেখি 10 ইন্টু 1.145 ডিভাইডেড বাই 98, তাহলে কত হয় 0.12 মোলার। শেষ। ডি নাম্বারটা দেখো কি বলছে, দৃশ্যকল্প 2 এর সি ও ডি পাত্রের মিশ্রণ একত্রিত করলে। দেখো সি পাত্র কি A+B, এটাও সোডিয়াম কার্বনেট, এটাও সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট আর HCl এর মিশ্রণকে একত্রিত করলে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে x এর মান নির্ণয় করো। সো একদম বেসিক জিনিস। আমরা দেখো আগে কি করি, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করি। N অফ সোডিয়াম কার্বনেট, খেয়াল করো Na2CO3, তাই না? তো কি হবে, প্রথমটা এ পাত্রের জন্য আয়তন কত 50 ml, VS 50 × 10⁻³ আয়তনটা লিটারে নিলাম, ইন্টু ঘনমাত্রা কত পার্সেন্টেজে দেওয়া আছে 5 × 10 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেট কত 106 বসাই দিলাম, যোগ এটা কত 50 ml 50 × 10⁻³ ইন্টু 0.1 মোলার। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম কার্বনেটের টোটাল মোল সংখ্যা কত? তো আমরা যদি দেখি সোডিয়াম কার্বনেটের টোটাল মোল সংখ্যা 50x⁻³ ইন্টু 50 ভাগ 106 যোগ 50x⁻⁴। তাহলে কি লিখবো আমরা, 0.003 মোলার বা এত মোল, বা আমরা লিখতে পারি 0.285, পুরোটা না লিখে 0.3 মোলই লিখি। শেষ। 0.03 মোল। এখন আসেন স্যার আমাদের, এখন যদি আসি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কি হবে, আয়তনটা কিসে দেওয়া আছে মিলিলিটারে, x × 10⁻³ এটা লিটারে নিলাম, ইন্টু ঘনমাত্রা কত 0.1 দিয়ে দিলাম। তাহলে কি লিখবো, x × 10⁻⁴ মোল। এখন আমাদের কি বলছে, এই যে x এর মানটা বের করতে বলছে, তাই না? সো আমাদের x এর মানটা কি আসবে, লিটার এককে আসবে। ভালো কথা। এখন কি ওয়েতে বের করব, দেখো এখানে কিন্তু একটা কথা বলেছে, যদি পূর্ণ প্রশমন ঘটে। তো পূর্ণ প্রশমনের শর্ত কি, অর্থাৎ এই যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা আর HCl এর মোল সংখ্যা কি হইতে হবে, সমান হইতে হবে। তো তখন কি হবে, পূর্ণ প্রশমন হবে। সো আমরা বিক্রিয়াটা দেখি। স্যার সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সো আমরা যদি দেখি এইখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে, 2টা, এখানে 2 দিয়ে দাও। তো ক্লোরিন 2টা হয়ে গেছে, এখানে 2 দিয়ে দাও। বাকি সব কিছু কিন্তু তোমার সমতাকরণ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পারলাম 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl এর সমান, ইকুইভ্যালেন্ট টু 2 মোল HCl। সো এখন পূর্ণ প্রশমন হওয়ার শর্তটা কি, এদের মোল সংখ্যা সমান হবে। সো আমরা যদি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি, আমরা জানি N অফ Na2CO3 ইকুয়াল টু N অফ HCl ডিভাইডেড বাই 2। বুঝে গেছে? সো আমরা এইখান থেকে দেখো মোল সংখ্যা জানি, কিন্তু আমরা একটু স্যার দেখেন HCl এরও মোল সংখ্যা জানি, সোডিয়াম কার্বনেটেরও মোল সংখ্যা জানি। তো আমি বসায় দিই 0.03, এই 2টা এখানে নিয়ে এসে বললাম,
ইন্টু HCl এর মোল সংখ্যা কত, x ইন্টু 10⁻⁻⁴ বসাই দিলাম। তাহলে x এর ভ্যালু বের হয়ে যাবে, দেখেন স্যার x কত আসবে, x আসবে হচ্ছে 0.03 ইন্টু 2 ভাগ 1x⁻⁴, তো কত আসবে 600 মিলিলিটার। শেষ, এক্সটা মিলিলিটারে ছিল না, সো এক্স এর মানটা কত আসবে 600 মিলিলিটার। সো আমাদের অ্যান্সার কি, যদি পূর্ণ প্রশমন ঘটে তবে এক্স এর মান কত, এক্স এর মানটা হচ্ছে 600 মিলিলিটার। পরের প্রশ্নটা, এটা পরের প্রশ্ন না, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট। এইবার এইচএসসি 25 ব্যাচের ভার্সিটি কেমিস্ট্রিটা আমি একা পুরোটা পড়াবো তোমাদেরকে, হ্যাঁ, এটার জন্য একটা আলাদা কোর্স আছে। সো এই কোর্সটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে। এবং ভার্সিটি কেমিস্ট্রির জন্য যতগুলো ভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, আদার যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, রাজশাহী, ইভেন কি যারা সেকেন্ড টাইমও আছো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা, যে ভাইয়া এইবার 24টা ক্লাস বা তারও বেশি লাগতে পারে, 26 বা 27, বাট কম্প্যাক্টভাবে পুরা ভার্সিটি কেমিস্ট্রিটাকে ভাইয়া একা গুছাইয়া দিব। এতদিন মানে লাস্ট 2022 সালে ভাইয়া তোমাদেরকে একা পড়াইছিলাম, এইবার একা পুরাটা গুছিয়ে দিব, এই কারণে ভাইয়ার এই ডিসিশনটা। আর আমাদের যারা ফুল পড়তে চাও, ফুলের জন্য তো আমাদের এসিএস ভার্সিটি কোর্স আছে, কোনো সমস্যা নেই। আর একা যারা কেমিস্ট্রিটা আমার কাছে পুরাটা শেষ করতে চাও একদম ভার্সিটি স্টাইলে, সবগুলা শর্টকাট ট্রিক সহ, সবগুলা হাতে ক্যালকুলেশন সহ, তুমি জানো সাকিব ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একদম ধরে ধরে করাইয়া দিই, এবং এইখানে যে ভাইয়া ডিটেলস প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি। সো অনেক স্টুডেন্ট আছে হচ্ছে প্রশ্নগুলো ধরতে পারে না ভার্সিটি অ্যাডমিশনে, তো সবগুলা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের পড়াবো। সো কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, বা তুমি এসজি শপে গেলেও তুমি হচ্ছে সুন্দরভাবে আমার এই কোর্সটা পেয়ে যাবা। এখানে কি থাকবে, উইকলি এক্সাম থাকবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে, মডেল টেস্ট থাকবে, ওয়েব অ্যাপ থাকবে, অর্থাৎ একটা অ্যাডমিশন কোর্সে যা যা কিছু দরকার সব কিছুই পাবা ইনশাল্লাহ। ওকে, ইভেন কি ডাউট সলভও যদি লাগে, ওই ডাউট সলভটাও আমি অ্যাড করে দিব, টেনশন নেই। কোর্স প্রাইস খুবই মিনিমাম রাখা হয়েছে, একদম তোমাদের রিজনেবলে 1000 টাকা। সো আই থিঙ্ক এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে, তুমি যদি আমার সাথে পুরো ভার্সিটির কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে চাও। আর এছাড়া প্ল্যান করতেছি দেশের যে কোনো একটা জায়গায় অফলাইনে ভার্সিটি কেমিস্ট্রিটা, অ্যাডমিশন কেমিস্ট্রিটা পড়াবো। সো তোমরা একটু কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আগ্রহী, সো সেখানে আমি শুরু করতে পারি। ওকে, আমাদের পরের প্রশ্নটা দেখো, দৃশ্যকল্প 2-এর পাত্রের দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে প্রকাশ করো। সো দৃশ্যকল্প 2 কি দেওয়া আছে দেখো, 100 ml ডেসিমোলার দ্রবণ, তারপর এম হাইড্রোক্সাইড, তাই না? এখন আমাদের একটু বুঝো আমাদের সূত্রটা কি। আমরা সূত্র এতক্ষণ পড়তেছিলাম, পার্সেন্টেজ দেওয়া থাকলে ঘনমাত্রা 10x/m। তো এখন আমাদের x বের করতে হবে পার্সেন্টেজ, অর্থাৎ SM/10। তো এখন দেখেন স্যার ঘনমাত্রা কত, ঘনমাত্রা ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার। তারপর দেখো এম হাইড্রোক্সাইড কি, এম এর পারমাণবিক ভর 23, মানে কি এটা কি সোডিয়াম। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড কত 40/10, তাহলে কি আসবে দেখেন তো 0.4% আসবে উত্তর, 0.4%। এখন আসো পরেরটা, দৃশ্যকল্প 1-এর এ ও বি মিশ্রণে, দেখেন স্যার একে এ আর বি মিশাবো, এটার ভিতরে আরো কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি প্রশমিত হবে। আগে দেখি এ এর মোল সংখ্যা বের করি, বি এর মোল সংখ্যা বের করি, কোনটা অবশিষ্ট থাকে, ঠিক আছে সেটা আগে দেখি। সো আমরা দেখি এন অফ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা H2SO4 কত 50 × 10⁻³ × 0.5 মোলার। তারপর আমরা যদি দেখি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, তাহলে আমরা কি বলবো 70 × 10⁻³ × 0.1 মোলার, তাই না স্যার? এখন আসলে দুইটার মোল সংখ্যা যদি একটু ক্যালকুলেশন করে ফেলি, প্রথমটা কত আসবে 50x⁻³ × 0.5, 0.025 মোল। তারপরে যদি দেখি 70x⁻⁴, তাহলে কি আসবে 0.007 মোল। ওকে ডান, দুইটা পেয়ে গেছি আমরা। এখন স্যার একটু দেখেন, বুঝাই যাচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কম, তো আমরা একটু বিক্রিয়া করি, বিক্রিয়াটা দেখাইতে হবে কিন্তু, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি হবে, পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস পানি, তাই না স্যার?
সো আমরা যদি এখন সমতাকরণ করি স্যার, একটু দেখেন কি হবে। পটাশিয়াম এখানে 2টা আছে, এখানে একটা আছে, 2 দিয়ে দিলাম। ওকে, বাকি সব কিছু তো সমতাকরণ হয়ে গেছে। আর এইখানে 2 হবে, 2 মোল পানি, শেষ, সমতাকরণ হয়ে গেছে। এখন ব্যাপারটা বুঝো, 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বা 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সালফিউরিক অ্যাসিড। সো আমরা লিখি 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাই না স্যার? তো এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? কম, 0.007। একটা টেকনিক বলছিলাম তোমাদের, যার মোল সংখ্যা কম তারে বামে রাখো, তাই তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ইকুয়াল টু 1 × 0.007 ডিভাইডেড বাই 2 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে 0.007 মোল, এটা কিন্তু আমরা বের করে ফেলছি, ভাগ 2। তাহলে কত আসে স্যার? 0.0035 মোল, এত মোলের সাথে। তাহলে দেখো আমাদের কি করতে হবে, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড আগে বের করি। অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড H2SO4 কত আসবে? 0.025 থেকে 0.0035 এটা বাদ দাও, বাদ দিলে কত থাকে? 0.025 মাইনাস 0.0035, তাহলে বাদ দিলে কত আসে? 0.0215 মোল। এতটুকু সালফিউরিক অ্যাসিড আছে বিক্রিয়া করার পরে, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরেও 0.0215 মোল সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে। এখন কি বলছে, আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমন হবে? এখন স্যার ক্যালসিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখি। H2SO4 প্লাস ক্যালসিয়াম ধাতু বিক্রিয়া করে কি হয়? ক্যালসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে স্যার? সো আমরা দেখতেছি 1 মোল ক্যালসিয়াম ধাতু সমান সমান ইকুইভ্যালেন্ট টু 1 মোল সালফিউরিক অ্যাসিড। সো এখন আমি যদি দেই, আমরা লিখতে পারি n মোল ক্যালসিয়াম ইকুইভ্যালেন্ট টু n মোল সালফিউরিক অ্যাসিড, লিখি স্যার। তো এখন দেখো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা আমি জানি, এখন আমার কি চাইছে, কত গ্রাম ক্যালসিয়াম ধাতু। সো n ইকুয়াল টু কি জানি, W অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই M অফ ক্যালসিয়াম। তো n অফ সালফিউরিক অ্যাসিডের সাথে আমি ক্যালসিয়ামের ভরটা গুণ করে দিব, তাইলেই কি পেয়ে যাব, কত গ্রাম ক্যালসিয়াম ধাতু লাগবে। তো এখন দেখো আমি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বসায় দিই, 0.0215 মোল, আর ক্যালসিয়ামের ভর কত, 40, বসায় দিলাম। তো আমরা যদি বসাই 0.0215 ইন্টু 40, তাহলে কি পেয়ে যাব, 0.86 গ্রাম। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দৃশ্যকল্প 1 এর A ও B মিশ্রণ আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি প্রশমিত হবে? আরও 0.86 গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটা প্রশমিত হবে। ক্লিয়ার স্যার? আমাদের পরের প্রশ্নটা আরেকটু চমৎকার প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলছে, দৃশ্যকল্প 1 এর 3 নং পাত্রের দ্রবণে উপস্থিত, এই যে 3 নং পাত্র, এই পাত্রটার ভিতরে দ্রবণে উপস্থিত সোডিয়াম আয়নের সংখ্যা বের করতে বলছে। অর্থাৎ আমরা প্রথমত দেখো এখানে কি কি ইনফো দেওয়া আছে, অর্থাৎ এখানে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তো আমি আগে মোল সংখ্যা বের করব। দেখো আমরা সূত্র কি জানি, মোল সংখ্যা n ইকুয়াল টু V ইন লিটার ইন্টু ঘনমাত্রা, তাই না? আবার মোল সংখ্যা n ইকুয়াল টু আমরা কি জানি, x বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমরা এই দুইটা সূত্র ইউজ করে সোডিয়াম আয়নের সংখ্যা কিন্তু বের করতে পারি, তাই না? সো আমরা সূত্রটা ইউজ করব কি, x ইকুয়াল টু V ইন লিটার ইন্টু S ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, তাইলেই হয়ে গেছে, সোডিয়াম আয়নের সংখ্যা বের হয়ে যাবে। আর এটা যেহেতু সোডিয়াম কার্বনেট, তো সোডিয়াম কার্বনেটে কয় মোল সোডিয়াম আয়ন থেকে, 2 মোল। সো যেটা আছে সূত্রটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাইলেই হয়েছে। সো আয়তন লিটারে নেই আমরা 250 ইন্টু 10⁻³ ঘনমাত্রা কত, 0.25, অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2। সো পুরোটা ক্যালকুলেশন করলে তোমার সোডিয়াম আয়নের সংখ্যা একদম ইজিলি বের হয়ে আসবে। 250 x⁻³ ইন্টু 0.25 ইন্টু 6.023 x⁻23 ইন্টু 2, অর্থাৎ আমরা লিখতে পারি 7.53 ইন্টু 10⁻22t। ওকে, এতটি সোডিয়াম আয়ন আছে,
ডান স্যার। এখন আসেন ডি নাম্বার প্রশ্নটা কি বলছে আমাদের। দৃশ্যকল্প 2 থেকে সি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমন করতে কি পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করতে হবে? তো দেখো দৃশ্যকল্প 2 এ কি আছে, সি পাত্র আছে, সি পাত্রে কি বসাইছে, একটা দ্বি ক্ষারকীয় অম্ল, ঠিক আছে। ধরে নাও এটা সালফিউরিক অ্যাসিড আর কি, বাট ধরার দরকার নাই, বোঝানোর জন্য দ্বি ক্ষারকীয় অম্ল কি, অর্থাৎ যে অম্লটা 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে। আর এটা কি, এক অম্লীয় ক্ষারক এম হাইড্রোক্সাইড, বুঝাই যাচ্ছে। সো এইটার আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। সো এখন আমরা কি করি, এই এ পাত্রের গুলারে এন অফ অ্যাসিড দিয়ে অ্যাসিডের মোল সংখ্যা আগে বের করি, 100 ইন্টু 10⁻³ ইন্টু 0.1, আর আমরা ওইটা বেইজ ধরি, ক্ষার, বেইজের মোল সংখ্যা আমাদের কত, 600 ইন্টু 10⁻³ ইন্টু 0.02। সো দুইটা যখন করব কি আসে স্যার দেখি আমরা, আমাদের আসে হচ্ছে 100 x⁻³ ইন্টু 0.1, 0.01 মোল, ঠিক আছে। আর 600 x⁻³ ইন্টু 0.02, 0.012 মোল, বুঝে গেছে। এখন স্যার প্রশ্নে কি বলে দিচ্ছে, এটা কি দ্বিক্ষারকীয় অম্ল, তাহলে আমরা লিখতে পারি 2 মোল বেস ইকুইভ্যালেন্ট টু 1 মোল অ্যাসিড। তো তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আপনি তো একটু আগে বললেন যার মোল সংখ্যা কম তারে বামে লিখতে, বাট আমি তো দেখতেছি এইখানে এই যে বেইজের মোল সংখ্যাটা বেশি, বাট ব্যাপারটা বুঝো, অর্থাৎ অ্যাসিড যতটুকু আছে তার দ্বিগুণ কিন্তু ক্ষার লাগবে প্রশমন বিক্রিয়ার জন্য। অ্যাকচুয়ালি ধরতে গেলে একটু পরে দেখো যে আমরা যখন ক্যালকুলেশন করবো বেস কম আছে, অর্থাৎ তাহলে 0.012 মোল বেস আমরা লিখতে পারি 1 ইন্টু 0.012 ডিভাইডেড বাই 2 মোল অ্যাসিড, মানে এটা কতটুক অ্যাসিডকে প্রশমিত করতে পারে এইটাই আগে আমরা দেখি। অর্থাৎ 0.012 মোল বেস 0.012 ভাগ 2, তাইলে সে কি করতে পারে, 0.006 এত মোল অ্যাসিডকে প্রশমিত করতে পারে। তাহলে মিশ্রণে অবশিষ্ট কি থাকে, অ্যাসিড থাকে। তো অবশিষ্ট অ্যাসিড কতটুক আছে ভাইয়া দেখি আমরা, অবশিষ্ট অ্যাসিড 0.01 মাইনাস 0.006 মোল, তাইলে কত আসে স্যার, 0.01 থেকে 0.006 বাদ দিলে তো আমাদের আসে হচ্ছে 0.004 মোল। তো এখন আমাদের কি করতে হবে, মিশ্রণটাকে সম্পূর্ণ যদি প্রশমন করা লাগে তাহলে কি পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করতে হবে। তো মিশ্রণটা সম্পূর্ণরূপে প্রশমিত করতে তোমার 0.004 মোল কি করতে হবে, ক্ষার অ্যাড করতে হবে, ঠিক আছে। এইখানে কথা আছে কিন্তু, অ্যাসিডটা কি দ্বিক্ষারকীয় অম্ল, তো তুমি যদি দ্বি অম্লীয় ক্ষার অ্যাড করো তাহলে 0.004 মোল দিতে হবে, আর যদি তুমি এক অম্লীয় ক্ষারক ইউজ করো এটার দ্বিগুণ মোল দিতে হবে, বুঝে গেছে, অর্থাৎ 0.008 মোল দিতে হবে। সো এই জিনিসটা একটু বুঝাইয়া লিখো, ডাইরেক্ট লিখে দিও না, টিচাররা কিন্তু মাঝে মাঝে বেসিক চেক করে। অর্থাৎ যেহেতু এটা দ্বিক্ষারকীয় অম্ল, তো তুমি যদি একটা দ্বি অম্লীয় ক্ষার ব্যবহার করো তাইলে 0.004 মোল দ্বি অম্লীয় ক্ষারক ইউজ করতে পারবা। ওকে, এটা একটু মেনশন করে দিও। আমাদের পরের ম্যাথটা একটু দেখি কি বলছে। এ পাত্রে কতটুকু পানি যোগ করলে, দেখো 8% 500 ml অক্সালিক অ্যাসিড দেওয়া আছে, তা সেমিমোলার হবে। সো এই ধরনের ম্যাথ তো আমরা আগেও করছি, জাস্ট V1S1 ইকুয়াল টু V2S2। ওকে, সো আমরা V1S1 ইকুয়াল টু V2S2 সমীকরণ দিয়ে করে ফেলবো, এত ভাঙ্গায় লিখবো না এখন আর। ধরো V1 হচ্ছে 500 ml, 8% ইন্টু 10 ডিভাইডেড বাই M। তো এখানে অক্সালিক অ্যাসিডের ভর কত, কার্বন কত 12 দুগুণে 24, আর হচ্ছে অক্সিজেন 64, তো 24 2 26, 26 আর 64 কত, 64 আর 6 70, 2 90, বসায় দিলাম 90। আর আয়তন কত ভাই আমাদের, V2 বের করতে হবে, V2 বের করতে হবে। S2 কত, S2 হচ্ছে বলে দিচ্ছে সেমি মোলার, মানে 0.5 মোলার, শেষ।
তো এখন আমরা যদি V2টা হিসাব করি তাহলে কত পাই দেখি স্যার, 500 ইন্টু 80 ডিভাইডেড বাই 90 ইন্টু 0.5, তাহলে কত আসে 888.89 মিলিলিটার। এখন বলছে কতটুকু পানি অ্যাড করতে হবে, এটা তো পানি যোগ করার পরে আয়তন, তো ডেল ভি পরিমাণ পানি অ্যাড করি না আমরা, V2 মাইনাস V1 অর্থাৎ 888.89 মাইনাস আমরা কি বলবো 500 ml তো আগেই ছিল, তাহলে কত আসে 388.89 আসবে, এত ml পানি যোগ করতে হবে, বুঝা গেছে। তারপর দেখো ঘ নাম্বারটা কি বলছে, A প্লাস বি মিশ্রণের পিএইচ কত হবে গাণিতিকভাবে দেখাও। সো অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এটার মিশ্রণের পিএইচ। সো আগে আমাদের কি করতে হবে, মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে। তো মিশ্রণের ঘনমাত্রা বের করা একদম ইজি, আমরা দেখি মিশ্রণে আগে কতটুক কি অবশিষ্ট থাকে, তারপরে অবশিষ্ট যে মোল সংখ্যা আছে ওইখান থেকেই কিন্তু আমরা ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। সো আমরা যে মেথডে করতেছিলাম ওই মেথডেই করি। সো অক্সালিক অ্যাসিডের মোল সংখ্যাটা আগে বের করি, H2C2O4। সো আমি তো এইখানে বের করেই ফেলছি, অর্থাৎ 8% দেওয়া আছে সুন্দরভাবে, 500কে VS ইন্টু লিটারে নিলাম, ইন্টু দিয়ে দেই 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 90, 10x/m। আচ্ছা, তারপরে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখি, সো আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড কি সেন্টিমোলার, ওকে দ্যাট 250 ml, 250কে লিটারে নিলাম, 10⁻³ সেন্টিমোলার মানে কি 0.01 মোলার, বুঝা গেছে। সেন্টিমোলার মানে কি, ডেসির পরে সেন্টি আছে, ডেসি হচ্ছে 0.1, সেন্টি কি 0.01 মোলার। সো দুইটা রেজাল্টগুলো একটু ক্যালকুলেশন করি আমরা। 500 x⁻³ ইন্টু 80 ভাগ 90 কত আসে 0.44 মোলার, এত মোল, সরি, ওকে 250 x⁻³ ইন্টু 0.01, তাহলে কি আসে 0.0025 মোল, দুইটা পেয়ে গেছে। এখন অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি দেখি, দেখেন স্যার H2C2O4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয়েছে K2C2O4, পটাশিয়াম অক্সালেট প্লাস পানি। এখন স্যার সমতাকরণ করতে হবে, এইখানে দেখো পটাশিয়াম 2টা, এখানে একটা, 2 দিয়ে দাও, আর হাইড্রোজেন দেখো কয়টা হয়ে গেছে 2 2 4টা, এখানে 2 দিয়ে দাও, সমতাকরণ হয়ে গেছে। এখন আমরা কি দেখতেছি দেখেন তো স্যার, 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল অক্সালিক অ্যাসিড, তাই না, H2C2O4। সো আমরা যদি দেখি সুন্দরভাবে লিখি, 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল H2C2O4। তাহলে দেখো এই পুরাটা 0.0025 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড কি করে 0.0025 ইন্টু মনে করেন 1 ডিভাইডেড বাই 2, তাই কতটুকু আসে 0.0025 ভাগ 2, তাহলে দেখো 1.25 আমরা যদি দিই 1.25 ইন্টু 10⁻³ মোল অক্সালিক অ্যাসিড। তো মিশ্রণে কতটুকু অক্সালিক অ্যাসিড অবশিষ্ট থাকে দেখি, অবশিষ্ট H2C2O4 অবশিষ্ট মোল সংখ্যা আমরা যদি দেখি অক্সালিক অ্যাসিডের 0.44 থেকে 1.25 ইন্টু 10⁻³ বাদ দিই, তাহলে কত আসে দেখেন তো স্যার 0.44 মাইনাস 1.25 -3, তাহলে দেখে 0.439 মোল, ঠিক আছে, এত মোল থাকে 875, বিশাল, তো এত বিশাল দরকার নাই। এখন ঘনমাত্রা অবশিষ্ট আছে কি অ্যাসিড, সো ঘনমাত্রা n ইকুয়াল টু কি জানি আমরা VS, সো মিশ্রণের ঘনমাত্রা S ইকুয়াল টু কি n/v। সো মোল সংখ্যা তো বসায় দিব আমরা 0.439, আর আয়তন কোনটা বসাবো বলো তো, আয়তন বসাবো এই যে দুইটার আয়তন দেখো 500 ml আর 250 ml, দুইটা মিলেই তো মিশ্রণ আয়তন কত 750, তো এটা লিটারে বসাই 750 ইন্টু 10⁻³ তাহলে কত আসে দেখি স্যার 0.439 ডিভাইডেড বাই
750 x⁻³ তাহলে কত আসে 0.56 5853 আসে, তো আমি 56 দিয়ে দিলাম 0.56 মোলার। সো এখন আমাদের কি করতে হবে ভাই, মিশ্রণের পিএইচটা বের করতে হবে। তো পিএইচ আমরা কি করব, মাইনাস পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ, আমরা জানি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো এখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমি 2 দ্বারা গুণ করব। কেন স্যার? কারণ এই যে অক্সালিক অ্যাসিড জলীয় দ্রবণে কি করে, 2 মোল হাইড্রোজেন আয়ন দান করে, দেখো H2। সো আবার এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কি হবে, দেখো অক্সালিক অ্যাসিড যেহেতু দুর্বল অম্ল, তো আমরা কি করতে হবে, এই যে কে এর মানটা বসায় ঘনমাত্রা বের করতে হবে। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি √Ka × C, এইটার সাথে 2 গুণ, বুঝে গেছে? পিএইচ কিন্তু ভুল করা যাবে না। তো মাইনাস লগ অফ √K এর মান বসাই। সো √K এর মান বসাই কত, 6.5 × 10⁻², আর ঘনমাত্রা কত 0.56 বসাইলাম। এই পুরোটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ, বুঝে গেছে? সো আমরা একটু অঙ্কটা করি। মাইনাস লগ অফ √6.5 x⁻² ইন্টু 0.56 ইন্টু 2, 0.42 কত আসে ভাই, 0.42। এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান। সো A প্লাস বি মিশ্রণের যদি পিএইচ বের করতে বলে অ্যান্সারটা কি আসবে, 0.42। তো সবগুলো ধাপই ইজি ছিল, শেষেরটা কি পিএইচটা বাইর করছি। এবং আমরা তো যদি হচ্ছে শক্তিশালী অ্যাসিড হইতো তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন দ্বারা ডাইরেক্ট করে ফেলতে পারতাম। যেহেতু এটা একটা দুর্বল অম্ল তাই কে এর মানটা ইউজ করছি। আমরা নতুন একটা টাইপে আসবো এখন। এই টাইপে আমরা জারণ বিজারণ বিক্রিয়া প্লাস ভেজালের পরিমাণ নির্ণয়, দেন হচ্ছে অর্ধ বিক্রিয়ার সাহায্যে জারণ বিজারণ সমতাকরণ, কিছু টেকনিকও শিখাবো তোমাদের। সো সব কিছু এখন করব। সো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা কি বলছে, দৃশ্যকল্প 1-এর পাত্রে দেখো 1 নম্বর পাত্রে কি আছে, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ আছে। হাইড্রোজেন সালফাইড চালনা করলে সংগঠিত জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতাকরণ করো। সো এটা একদম সিম্পল। আমরা প্রথমে কি করব, জারণ অর্ধ লিখব, তারপর বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব, তাই না? সো জারণ অর্ধ বিক্রিয়ায় কি হচ্ছে, আমরা জানি বিজারক সমূহ জারণ বিক্রিয়া দেয়। দেখো এই যে সালফাইড S2- ও কিসে কনভার্ট হয় বলো তো, সালফারে কনভার্ট হয় না? S2- সালফাইড কি করে, সে হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দেয় এবং সালফারে পরিণত হয়। সালফারের জারণ মান কত, 0। আর তারপরে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 2-, এটা কিসে কনভার্ট হয়, আমরা জানি 2Cr3+ এ কনভার্ট হয়। এখন সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে স্যার, সে ইলেকট্রন ত্যাগ করে না, এখানে গ্রহণ করবে, 6টা ইলেকট্রন সে গ্রহণ করবে। বুঝতে পারছো? কারণ কি, সে একটা হচ্ছে জারক, জারক সময় ইলেকট্রন গ্রহণ করে। এখন এইখানেই শেষ না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে জারকগুলোর ক্ষেত্রে যখন অক্সিজেন থাকবে, তোমার অক্সিজেনের সমসংখ্যক পানি তৈরি করতে হবে, অর্থাৎ এইখানে 7 মোল পানি তৈরি করতে হবে। এখন দেখো এই পাশে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেছে না, তো এইখানে কি করতে হবে, তোমাকে হাইড্রোজেন আয়ন দিয়ে ব্যালেন্স করতে হবে। কয়টা, 14টা হাইড্রোজেন আয়ন দিবা, কারণ এইখানে দেখো 7 × 14টা হাইড্রোজেন আছে। সো এখন কি করব, আমরা রেডক্স রিঅ্যাকশন করব, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। সো তার আগে ইলেকট্রনটাকে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে 6টা ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন, 2টা। সো এইটাকে পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করব, বুঝা গেছে? এটা যদি 1 নং সমীকরণ হয়, এটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো কি আসে, 3 মোল সালফাইড প্লাস Cr2O7 2-, তারপরে আমরা কি আসব, প্লাস 14H+, বিক্রিয়া করে কি হয়েছে, 3 মোল সালফার প্লাস 2Cr3+ প্লাস 7 মোল পানি। এখন আমাদের কি করতে বলছে, সমতাকরণ করতে বলছে। তো সমতাকরণ তুমি কি করবা, আমাদের যে দর্শক আয়ন যোগ করে সমতাকরণ করতে পারি, অথবা আরেকটা টেকনিকেও 1 লাইনে সমতাকরণ করায় দিতে পারি তোমাদেরকে। দেখো তুমি কি করো, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট লেখো K2Cr2O7 প্লাস তুমি এখানে কি লেখো, হাইড্রোজেন সালফাইড লেখো, প্লাস এটা অম্লীয় মাধ্যম না, এইখানে তুমি সালফিউরিক অ্যাসিড নাও H2SO4, সালফিউরিক অ্যাসিড নিছো। তো প্রথম কাজ যেটা, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ।
সো আমরা কি জানি পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 6, এটা হাইড্রোজেন সালফাইডের পাশে লেখো। হাইড্রোজেন সালফাইডের তুল্য সংখ্যা কত 2, এটা কি করো তুমি পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে লেখো। তুল্য সংখ্যা মানে কি, এটা যত মোল ইলেকট্রন আদান প্রদান করে, দেখো পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল ইলেকট্রন আদান প্রদান করে, আর সালফাইড কত 2 মোল ইলেকট্রন আদান প্রদান করে। আমরা প্রথমে কি করব, জারকের রূপান্তর করব। প্রথমে কি হবে একটু খেয়াল করো, পটাশিয়াম সালফেট K2SO4, তারপরে কি হবে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, কারণ ক্রোমিয়াম 3+, 2Cr3+-এ কনভার্ট হয়। সো পটাশিয়াম সালফেট গেল, ক্রোমিয়াম সালফেট গেল। সো এই যে জারকের রূপান্তরটা কিভাবে করবা, জারকে দেখো যে ধাতুগুলো আছে এই ধাতুর সাথে তুমি সালফেট আয়ন যোগ করে দিবা। দেখো ধাতুকে পটাশিয়াম, ধাতুকে ক্রোমিয়াম, ওকে, ধাতুর সাথে তুমি সালফেট যোগ করে দিবা, তাহলে কি হইলো পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, ওকে। তারপর তোমার কি করতে হবে, অক্সিজেনের সমসংখ্যক পানি তৈরি করতে হবে। জারকের ভিতরে কয়টা অক্সিজেন আছে দেখো, 7 দুগুণে 14টা। সো তুমি 14 মোল পানি তৈরি করো। দেন ফাইনালি তুমি কি করবা, এই যে বিজারক যেটা আছে এটার রূপান্তর, হাইড্রোজেন সালফাইড কিসে কনভার্ট হয়, সালফারে। তো এক লাইনে আমি দর্শকায়ন সহ লিখে ফেললাম। এখন আমরা কি করব, সমতাকরণ করব। দেখো আমরা কিন্তু সমতাকরণ এখনো করি নাই। তো সমতাকরণের টেকনিকটা কি, এই যে ডান পাশের যে প্রথম উপাদানগুলো আছে, ডান পাশের যে প্রথম উপাদানগুলো আছে আমরা কি করব, শুধুমাত্র এগুলারই সমতাকরণ করব। তো এখন দেখো ডান পাশের প্রথম উপাদান কোনটা, পটাশিয়াম, কয়টা আছে 2টা। এইখানে পটাশিয়াম কয়টা আছে দেখো, 2 দুগুণে 4টা। সো তুমি কি করো, এখানে 2 দিয়ে দাও। এখানে পটাশিয়াম 2টা, এখানে পটাশিয়াম 2 দুগুণে 4টা। এইখানে ক্রোমিয়াম 2টা আছে, এখানে ক্রোমিয়াম কয়টা আছে 2 দুগুণে 4টা। সো এইখানে ক্রোমিয়ামের আগে 2 দিয়ে দাও। তো এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া, দেখো হাইড্রোজেন আছে 14 দুগুণে 28টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে 6 দুগুণে 12টা। এখন আরও কয়টা লাগে, 28 হইতে 16টা লাগে। সো এইখানে যদি 8 দিয়ে দিই, দেখো 8 দুগুণে 16 আর 12 28টা হয়ে গেছে। এখন আসলে সালফারের পালা, সালফার এখানে একটা, এখানে কয়টা 6টা, 6 দিয়ে দিলাম। সো টেকনিকটা বুঝছো, ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ করলেই হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া, ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ করলেই হয়ে যাবে। সো এই টেকনিকে দেখো আমি একটু টেকনিকটা রিক্যাপ করি তোমাদের, আরও কয়েকটা আমি এক্সপ্লানেশন দেখাই দিব এই টেকনিকে। প্রথমে কি বলছিল, প্রথমটা হচ্ছে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। দেখো তুল্য সংখ্যা এক্সচেঞ্জ প্রথম ধাপ। তারপরের ধাপ কি আমাদের, আমাদের হচ্ছে জারককে টার্গেট, জারকের ধাতু। দেখো জারকে কি করব আমরা, জারকে ধাতু প্লাস সালফেট তৈরি করব, তাই না, ধাতু প্লাস সালফেট দিয়ে যৌগ তৈরি করব। তারপরে কি করব, অক্সিজেনের সমসংখ্যক পানি, সমসংখ্যক পানি। তারপরে কি করব স্যার, আমাদের বিজারকটাকে রূপান্তর করে দিব, বিজারক রূপান্তর। আর তারপরে ফাইনালি আমরা সমতাকরণ কি করব, সমতার ক্ষেত্রে আমরা মাথায় রাখব, সমতার ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো স্যার একটু খেয়াল করেন। সমতাকরণের ক্ষেত্রে ডান পাশের প্রথম উপাদান বা ডান পাশের প্রথম মৌলগুলা, পাশের প্রথম উপাদান, এটা মাথায় রাখলেই তোমার কিন্তু হয়ে গেছে। দেখো আমি কি করছি, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড নিয়ে নিচ্ছি, বুঝা গেছে। তো আমরা কি করছি, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দিছি, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করে দিছি। দেখো হাইড্রোজেন সালফেটের তুল্য সংখ্যা 2 এটার পাশে দিছি, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 এটার পাশে দিছি। তারপরে কি করছি, ধাতু প্লাস সালফেট, দেখো পটাশিয়াম এটার সাথে সালফেট যোগ করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়ামের সাথে সালফেট যোগ করে ক্রোমিয়াম সালফেট। তারপরে কি করছি, অক্সিজেনের সমসংখ্যক পানি, অক্সিজেন কয়টা আছে 7 দুগুণে 14টা, 14 মোল পানি দিচ্ছি। তারপরে দেখেন কি হয়েছে, বিজারকের রূপান্তর, হাইড্রোজেন সালফাইড সালফারে পরিণত হয়েছে। আর তারপরে ডান পাশের প্রথম মৌলগুলা, প্রথম উপাদানগুলো আমি সমতাকরণ করছি। এই টেকনিকটা বুঝলে ইনশাল্লাহ তুমি সব সলভ করে ফেলো। আর এইটা আরেকটা জিনিস খেয়াল রাখো, এটা কিন্তু সবগুলারই 2 দিয়ে ভাগ করা যায়, 2 কমন যায়। তো তুমি এইভাবেও লিখতে পারো K2Cr2O7 প্লাস 3 মোল হাইড্রোজেন সালফাইড প্লাস 4 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3 প্লাস 7 মোল পানি প্লাস 3 মোল সালফার, সবগুলারই কিন্তু এটারে 2 দ্বারা ভাগ করা যায়, বুঝে গেছে। সো 2 দ্বারা ভাগ করে এই ফরম্যাটেও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট এই টেকনিকটা কেন দেখাইলাম, অনেক সময় দেখা গেছে আমরা দর্শকায়ন যোগ করে মিলাইতে অনেক কষ্ট হয়ে যায়। সো মিলাইতে যেন কষ্ট না হয় এই কারণে এত সময় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। পরেরটা দেখো, দৃশ্যকল্প 2 থেকে, অর্থাৎ 2 এ কি দিয়ে আছে, এক্স দেওয়া আছে, ঠিক আছে, এ সালফেট, এর পারমাণবিক ভর
63.5 মানে কি কপার 2+ আয়ন বা কপার সালফেট, এটা হ্যাঁ লিখে দেয় এ কি কপার সালফেট। এখন পরের পেজে গিয়ে লিখি, হ্যাঁ এটা কি কপার সালফেট, ওকে। বিটা কি পটাশিয়াম আয়োডাইড দ্রবণ, আর সিটা কি সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। এখন বলছে দৃশ্যকল্প 2 থেকে A2+ আয়নের পরিমাণ নির্ণয়ে বি দ্রবণের প্রয়োজন আছে কিনা। অবশ্যই প্রয়োজন আছে, কারণ কি তুমি এই যে এইখানে কি দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেটের ভ্যালুগুলো দেওয়া আছে, অর্থাৎ আয়তন আর ঘনমাত্রা, বাট সোডিয়াম থায়োসালফেট থেকে কিন্তু ডাইরেক্ট তুমি কপারের পরিমাণ বের করতে পারবে না। তোমাকে কি করতে হবে, একটু ভায়া হয়ে আসতে হবে। দেখো আমরা যে টেকনিকটা তোমাকে যদি দেখাই, প্রথমে কি হবে, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে, কি তৈরি করবে Cu2I2 প্লাস আমাদের হচ্ছে আয়োডিন Cu2I2 প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট K2SO4 তৈরি করবে। বুঝে গেছে স্যার? এটাকে তুমি যদি সমতাকরণ করো, দেখো এখানে কপার কয়টা আছে, একটা, এখানে দুইটা, সো এখানে 2 দিয়ে দাও স্যার। সো এখানে দেখো পটাশিয়াম কয়টা আছে, দুইটা, বাট আয়োডিন কয়টা আছে, দেখো 2 2 4টা, সো এখানে আমি 4 দিয়ে দিলাম। আর এইখানে পটাশিয়াম কিন্তু 2টা আছে, 2 দিয়ে দিলাম, কারণ কি এইখানে সালফেট 2টা হয়ে গেছে। তো এই যে এখন সমতাকরণটা ডান। তো এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পারি, 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। কেন আয়োডিন দিলাম, এই যে আয়োডিনটা যে প্রস্তুত করছি আমরা, এইটা কি করে সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে Na2S2O3 বিক্রিয়া করে কি তৈরি করে সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড তৈরি করে। বুঝা গেছে স্যার? সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড তৈরি করে। এখন দেখো এইটা যদি দেখো, এখানে সালফার কয়টা আছে, 4টা, সোডিয়াম কয়টা আছে, 2টা, 2টা আর একটা 3টা আছে। সো তুমি এইখানে 2 দিয়ে দাও, তাহলে আয়োডিনটা ব্যালেন্স হয়ে গেছে। আয়োডিন ব্যালেন্স হয়ে যাওয়াতে সোডিয়াম কয়টা হয়ে গেছে, 4টা, এখানে 2 দিয়ে দাও, তাহলে পুরোটাই ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আবার দেখতে পারি, দেখো 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। তো এই যে এই দুইটা সমীকরণ দেখো, 2 মোল কপার সালফেট 1 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট, আবার 1 মোল আয়োডিনের 2 মোল সোডিয়াম থায়োসালফেট। সো আমরা কিন্তু একটা আরেকটার পরিপূরক, বুঝে গেছে? অর্থাৎ কপার 2+ এর পরিমাণ বের করার জন্য কিন্তু এই যে পটাশিয়াম আয়োডাইড দ্রবণটা লাগবে, কারণ তুমি সোডিয়াম থায়োসালফেট দিয়ে ডিরেক্ট কপার 2+ এর পরিমাণ বের করতে পারবে না। কারণ কি, তো এখন আমরা এখান থেকে লিখতে পারি 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। এখন তুমি এইটা ইউজ করে, এই যে সূত্রটা ইউজ করে বা এই ফর্মুলা ইউজ করে তুমি এখন কিন্তু এই কপার 2+ এর পরিমাণ নির্ণয় করতে পারবা সোডিয়াম থায়োসালফেট থেকে, কারণ দুইটাই 1 মোল আয়োডিনের ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? এখন তুমি লিখতে পারবা 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তো তখন তুমি হচ্ছে অঙ্কটা থেকে কপার 2+ এর পরিমাণ যেটা আছে এটা কিন্তু বের করতে পারবা। ঠিক আছে স্যার? সো পরের প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে আসবে, বুঝছো? এই টাইপের প্রশ্ন, এরকম যে সেম উদ্দীপক দিয়ে আসবে এরকম না, উদ্দীপক চেঞ্জ করে দিতে পারে, বাট প্রশ্ন শিওর থাকো একটা না একটা বোর্ডে কমন আসবে। দেখো কি বলছে, উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। এ কোম্পানি, লোহার আকরিকের পরিমাণ 10 গ্রাম অর্থাৎ আয়রন, সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট, ঠিক আছে। টাইট্রেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ 25 ml, কি ব্যবহার করছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট, তাই না? আয়রন কি করে, আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, ফেরাস সালফেট তৈরি করে, তাই না, প্লাস হাইড্রোজেন গ্যাস। এখন স্যার আমরা যদি আসি, জারণ অর্ধ লেখো, তারপর বিজারণ অর্ধ লেখো। সো জারণ অর্ধ বিক্রিয়া যদি দেখি, আয়রন 2+, এটা কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, আয়রন 3+ এ কনভার্ট হবে, তাই না স্যার? একদম সিম্পল। তারপর দেখো MnO4-, এটা কি করবে, ওরা 5টা ইলেকট্রন গ্রহণ করে এবং Mn2+ এ কনভার্ট হয় অম্লীয় মাধ্যমে। এখন স্যার অক্সিজেন কয়টা আছে, 4টা, 4 মোল পানি দিয়ে দেন। তো কয়টা হাইড্রোজেন আয়ন এক্সট্রা অ্যাড করতে হবে,
4 দুগুণে 8টা 8H প্লাস। তো তারপর তুমি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া মিলে কি করবা, রেডক্স বিক্রিয়া করো, জারণ বিজারণ বিক্রিয়া। উপরেরটারে কত দিয়ে গুণ করতে হবে স্যার? 5 দিয়ে গুণ করতে হবে, শেষ। তাহলে 5Fe2 প্লাস প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস বিক্রিয়া করে Fe 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4 মোল পানি। এখন স্যার আমরা ওই টেকনিকে চলে যাব, কারণ হচ্ছে আমরা যদি দর্শক আয়ন দিয়ে করতে চাই এবং দ্রুত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখেন তো স্যার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিলাম, ফেরাস সালফেট নিলাম, প্লাস সালফিউরিক অ্যাসিড নিলাম, কোনো সমস্যা নেই, H2SO4। তো প্রথমত কি করতে হবে, আমার তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5 মোল ইলেকট্রন আদান প্রদান করে। এখানে কারণ কি +7 আর এটা +2। তো জারণ মান +7 থেকে +2 হয় কিভাবে? 5টা ইলেকট্রন গ্রহণ করলে। এখন আমাদের এই ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1, একটা ইলেকট্রন আদান প্রদান করে। নাইস। আমাদের প্রথম কাজটা কি ছিল দেখো তো, খাতাটা বাইর করো। জারককে টার্গেট, জারকের ধাতু প্লাস সালফেট অর্থাৎ পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস MnSO4 প্লাস আমরা কি দিব? অক্সিজেন। কয়টা আছে? 4টা, 4 মোল পানি প্লাস আমরা কি করব? ফেরাস সালফেটটা কিসে কনভার্ট হয়ে যাবে? ফেরিক সালফেটে, Fe2SO4 3। এখন কি করতে হবে? ডান পাশের প্রথম মৌলগুলো সমতাকরণ, তাই না? পটাশিয়াম কয়টা আছে? একটা, এখানে 2টা, হাফ দিয়ে দিই আমরা, বুঝে গেছে? হাফ দিয়ে দিলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তারপর দেখো আয়রন কয়টা আছে? 5টা, সরি ম্যাঙ্গানিজ কয়টা আছে? এখানে একটা, এখানেও একটা, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন কয়টা আছে? 4 দুগুণে 8টা। হাইড্রোজেন কয়টা আছে? এখানে 2টা আছে, আর কোথাও আছে? নাই, তো 4 দিয়ে দিলাম। আয়রন কয়টা আছে? 2টা। আয়রন কয়টা আছে? 5টা। এখানে কি দিয়ে দিলাম? 5/2 দিয়ে দিলাম, তাহলে 5টা হয়ে গেছে। সো যদি এখানে বিজোড় সংখ্যা থাকে, দেখো এখানে ওই পাশে যদি জোড় থাকে, এই পাশে যদি বিজোড় থাকে, তাহলে তুমি কি করবা? ফ্র্যাকশন আকারে দিয়ে দিবা আর কি। সো এখন আসো পুরাটা যদি আমি সিম্পলিফাই করি, 2 দ্বারা গুণ করলেই তো সিম্পলিফাই হয়ে যাবে। সো 2 মোল KMnO4 প্লাস 10 মোল FeSO4 প্লাস 8 মোল H2SO4 বিক্রিয়া করে কি হয়েছে? K2SO4 প্লাস MnSO4 2 মোল, এখানে 2 দিয়ে দাও, 2 দিয়ে গুণ করছি তো পুরোটা, হ্যাঁ। MnSO4 প্লাস 8 মোল পানি প্লাস 5 মোল Fe2SO4 3, শেষ, ডান। টেকনিকটা ইজি না? টেকনিক দিয়ে কিন্তু সলভ। ওকে, সো গ নাম্বারটা সমাধান শেষ। তারপরে দেখো ঘ নাম্বারটা বলছে উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি হবে। কি বলছে? উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি হবে। সো একটা তো পাইলামই আমরা, দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া পাইছি। পটাশিয়াম ডাইক্রোমেটেরটা আমরা এক লাইনে লিখে ফেলবো। সো একটু খেয়াল করো, আমরা পরের পেজে যাই। পটাশিয়াম ডাইক্রোমেটেরটা একটু দেখাই দিবা। K2Cr2O7 প্লাস ফেরাস সালফেট FeSO4 প্লাস সালফিউরিক অ্যাসিড নিয়ে নাও, H2SO4 নিলাম। তো প্রথমে কি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6, ফেরাস সালফেটের পাশে দাও, আর ফেরাস সালফেটের 1। তো তুমি কি লিখবা? ধাতু প্লাস সালফেট K2SO4 প্লাস Cr2SO4 3 লিখলাম, প্লাস অক্সিজেন কয়টা আছে? 7টা, 7 মোল পানি প্লাস ফেরাস সালফেট কিসে কনভার্ট হবে? ফেরিক সালফেটে Fe2SO4 3, এক লাইনে লিখে ফেলছো। এখন ডান পাশের প্রথম উপাদানগুলো সমতাকরণ। পটাশিয়াম 2টা, এখানেও 2টা, ক্রোমিয়াম 2টা, এখানেও 2টা, হাইড্রোজেন 7 দুগুণে 14টা, এখানে কয়টা? হাইড্রোজেন 2টা, দিয়ে দিলাম 7। ঠিক আছে স্যার। তারপরে দেখেন আয়রন এখানে 2টা, এখানে 6টা, এখানে 3 দিয়ে দিলাম, সমতাকরণ, ডান। তো এই যে বিক্রিয়াগুলা লিখলাম, এই বিক্রিয়াগুলা জাস্ট শো, কারণ হচ্ছে বিক্রিয়াটা বুঝাবে তুমি যে এই ম্যাথটা বুঝো বা এই বিক্রিয়াগুলো বুঝো, এটার জন্য একটা নাম্বার মনে দিতে পারে। বাট মেন অঙ্কটা কিন্তু আমরা ওই যে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা N1E1 = N2E2 এই সূত্র দিয়ে করে ফেলবো, কারণ কি এই সূত্র থেকে যে কোনো জায়গায় শিফট হওয়া যায়। সো আমরা যদি লিখি N1E1 = N2E2, আমরা 1 ধরি হচ্ছে আয়রন 2+ কে, ঠিক আছে, আর 2 ধরি হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে KMnO4। সো আমার প্রশ্নে দেখো কি দেওয়া আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দেখো 4 ml 0.1 মোলার আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমার কি করতে হবে, এই যে 25 ml এ কতটুক আয়রন 2+ আছে, লোহা আছে, এটা আগে বের করি আমরা। দেখো N1 মানে W/M লিখতে পারি, মোল সংখ্যা N = W/M, W1 / M1 ইন্টু তুল্য সংখ্যা N2
ভি ইন লিটার, বুঝে গেছে, ইন্টু এস ইন্টু ই টু। সো অনেকে যে ভুলটা করে এই সূত্রটায়, কারণ মোল সংখ্যা এন ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইন লিটার ইন্টু ঘনমাত্রা, অনেকে মিল লিটারে রেখে দেয়, মিল লিটারে রাখলে অঙ্কটা ভুল হবে। সো আমাদের তো ডাব্লিউ বাইর করতে হবে, তাই না? সো W1 ইকুয়াল টু ভি ইন লিটার ইন্টু S2, এখানে দিয়ে দাও S2 ইন্টু E2 ইন্টু M1 ডিভাইডেড বাই কি হবে E1। তো এখন যদি ভ্যালুগুলো বসাই, আয়তন লিটারে কত হবে দেখো তো, ওইখানে 4 মিলি লিটার দেওয়া আছে, 4 ইন্টু 10⁻³ লিটার। ঘনমাত্রা কত দেওয়া আছে স্যার দেখেন তো স্যার, 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তুল্য সংখ্যা কত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, তুল্য সংখ্যা 5, আমরা সবাই জানি, এগুলো বসায় নিবা। তারপর দেখো আয়রন 2+ এর ভর কত, এখানে অনেকেই কি করবে, ভুলে ফেরাস সালফেটের ভর দিয়ে দিবে, বাট না, এখানে আয়রন 2+ এর ভর দিবা, কারণ আমরা এই যে লোহার আকরিকের পরিমাণের সাথে তুলনা করতে হবে, লোহার বিশুদ্ধতার পরিমাণ। তো এটা কত হবে 55.85 বসাই দিলাম। আর তুল্য সংখ্যা কত, এটার 1। তো এটা দেখো আয়রনের ভর কত আসে, মানে কতটুকু আয়রন নিব আমরা। সো 4x⁻³ ইন্টু 0.1 ইন্টু 5 ইন্টু 55.85 ডিভাইডেড বাই 1 কত আসে, 0.1117 গ্রাম। এতটুকু কি আছে, আয়রন আছে। কত ml এ, 25 ml এ, ভালোভাবে বুঝো। সো 25 ml দ্রবণে আয়রন 2+ আছে কতটুক, আমাদের 0.1117 গ্রাম। তাইলে আমাদের 1000 ml মানে 1 লিটার দ্রবণে, কারণ 1 লিটার দ্রবণ নিয়ে কিন্তু কাজ করছে, হ্যাঁ, 1 লিটার দ্রবণে কতটুক আছে আয়রন 2+, তো 0.1117 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, তাহলে কত গ্রাম আছে দেখি 1000 ml এ, মানে 1 লিটারে কতটুকু আছে, 0.1117 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, তাহলে 4.47 গ্রাম, 4.468 আসে, 468 দিয়ে দিই, এত গ্রাম আছে, বুঝছেন স্যার, এত গ্রাম আয়রন আছে। এখন কি বলছে, এটার বিশুদ্ধতার পরিমাণ কত এই কোম্পানির। তাহলে দেখো 10 গ্রাম আকরিকের ভিতরে বিশুদ্ধ আয়রনের পরিমাণ কত, 4.468 গ্রাম। তাহলে 100 গ্রামে কত, কারণ শতকরা এককেই তো প্রকাশ করব। তো তুমি বিশুদ্ধতার পরিমাণ যদি পার্সেন্টেজ আকারে ডিরেক্ট দিয়ে দাও, তাহলে 10 গ্রাম আকরিকে কত আছে বিশুদ্ধ আয়রন, 4.468 গ্রাম। তাহলে 100 গ্রামে কত আছে সুন্দরভাবে দেখাই দিবা। তাহলে এটা কত আসে রেজাল্টটা দেখো, 4.468 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, ঐকিক নিয়ম কিন্তু, হ্যাঁ। তো 44.68%, বুঝে গেছে। এইটা হচ্ছে আসছে এ কোম্পানির জন্য। এখন আমরা যখন বি কোম্পানির জন্য বের করব, জাস্ট এখানে 2টা কি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য, সব কিছু তো আমরা জানি K2Cr2O7 একই প্রসেস। সো খেয়াল করো, সূত্র তো আগে থেকেই লেখা আছে, জাস্ট ভ্যালুগুলো বসাবো। পটাশিয়াম ডাইক্রোমেটের আয়তন কত, 12 মিলিলিটার, তাই না? সো এটা লিটারে কনভার্ট করি, 12 ইন্টু 10⁻³ ঘনমাত্রা কত 0.02। তারপরে হচ্ছে তুল্য সংখ্যা কত পটাশিয়াম ডাইক্রোমেটের 6, অলওয়েজ মনে রাখবা। তারপর ভর দিয়ে দিলাম আয়রনের 55.85, আর আয়রনের তুল্য সংখ্যা 1। তো রেজাল্ট কত আসে স্যার দেখি, 12x⁻³ ইন্টু 0.02 ইন্টু 6 ইন্টু 55.85, তো কত আসে আমাদের 0.0804 এত গ্রাম আয়রন আছে। এটা কত 25 ml, ভালোভাবে বুঝো, কারণ কি আমরা টাইট্রেশনটা কতটুক নিয়ে করছি 25 ml, বাট আকরিকের দ্রবণটা কতটুক ছিল 1 লিটার দ্রবণ, বুঝতে পারছো? সো এই 25 ml কে আমি এখন 1 লিটার দ্রবণে কনভার্ট করব। সো তুমি লিখবা 25 ml এ আছে কতটুক 0.0804 এত আয়রন 2+, তাইলে কি আছে 1000 ml মানে 1 লিটারে কত আছে 0.0804 ইন্টু 1000 ডিভাইডেড বাই কি দিবা ভাইয়া 25, এতটুক আয়রন। তাহলে কত হয় স্যার একটু যদি দেখো, আমরা যদি দেখি 0.0804 ইন্টু 1000 ডিভাইডেড বাই 25, তাহলে কত আসে 3.216 গ্রাম। তো এখন 10 গ্রাম আকরিকে কত আছে 3.216 গ্রাম, তাই বিশুদ্ধতার শতকরা পরিমাণ কত, তো 10 গ্রামে আছে 3.216 গ্রাম, তাহলে 100 গ্রামে কতটুকু আছে জাস্ট কনভার্ট করো, 3.216 ইন্টু
100 ডিভাইডেড বাই 10 কত আসে 32.16%। তাহলে দেখো আগের এ কোম্পানির জন্য কি পাইছি আমরা, এ কোম্পানির জন্য পাইছি 44.68% বিশুদ্ধ, ঠিক আছে। তারপর এইখানে কত 32.16%। তাহলে দেখো উদ্দীপকের কোন কোম্পানির আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে? উত্তর কি হবে? অবশ্যই এ কোম্পানি থেকে। কারণ দেখো এ কোম্পানির কি হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ 44.68%। বুঝে গেছে স্যার? সো একদম সিম্পলি। সো এতক্ষণ আমরা যে বেসিকগুলো শিখলাম এই বেসিকগুলো দিয়ে এখনকার প্রশ্নগুলো একদম পানি ভাত লাগবে। সো দেখো পরের প্রশ্নটা কি বলছে, ওয়াই পাত্রের দ্রবণে অক্সালিক অ্যাসিড যোগ করলে সংগঠিত জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। সো ওয়াই পাত্রে কি আছে পটাশিয়াম ডাইক্রোমেট, এর সাথে কি করতে হবে অক্সালিক অ্যাসিডের জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখায় সমতাকরণ করতে হবে। সো চলো আমরা তো এক লাইনেও করতে পারি, বাট আমরা প্রথমে জারণ অর্ধ করি। সো জারণ অর্ধতে যদি যাই C2O4 2- অক্সালেট আয়ন নিলাম, এটা কি করবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে অ্যান্ড 2 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। একদম সিম্পল, কারণ কার্বন এখানে কয়টা আছে দুইটা। আর বিজারণ অর্ধতে যদি যাও বিজারণ অর্ধ তোমার কি আছে এখানে দেখো তো পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7 2-, এটা কিসে কনভার্ট হবে 2Cr3+-এ। সো এখন 2Cr3+-এ কনভার্ট হলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ছোটবেলা থেকে পড়ে আসছি। অক্সিজেন কয়টা আছে 7টা, 7 মোল পানি তৈরি হবে এখানে। আর যেহেতু 7 মোল পানি দিছে এখানে 14টা H+ দিতে হবে, কারণ হাইড্রোজেনটা ব্যালেন্সিং করতে হবে। এখন তুমি কি করবা সুন্দরভাবে উপরের সমীকরণটা 3 দিয়ে গুণ দাও, রেডক্স বিক্রিয়া লিখে দাও। রেডক্স বিক্রিয়া তাহলে কি হবে 3C2O4 2- প্লাস Cr2, এটা তো কি হবে Cr2O7 তাই না স্যার, এটা দিয়ে দেই Cr2O7। তো Cr2O7 2- প্লাস 14H+, ইলেকট্রনগুলো মাইনাস হয়ে যাচ্ছে, তারপরে 2 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 2Cr3+ প্লাস 7 মোল পানি। এখন আমরা এক লাইনে দর্শক আয়ন দিয়ে সমতাকরণ শিখছি না, তো তুমি লেখো পটাশিয়াম ডাইক্রোমেট লেখো K2Cr2O7, তুমি লেখো অক্সালিক অ্যাসিড H2C2O4, তুমি লেখো সালফিউরিক অ্যাসিড। প্রথম কাজ কি ভাইয়া বলো তো, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ না? প্রথম কাজটা কি আমাদের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, অর্থাৎ অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 2, পটাশিয়াম ডাইক্রোমেটের পাশে যাবে, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 6, এইখানে গেল, প্রথম কাজ শেষ। তারপরে কি হবে এটার সাথে ধাতুর সাথে সালফেট, পটাশিয়াম সালফেট ক্রোমিয়াম সালফেট K2SO4 প্লাস Cr2SO4 3, কারণ 2Cr3+ তৈরি হয়। তারপরে দেখেন এখানে কত 7 দুগুণে 14 মোল পানি দিয়ে দেন, 14 মোল পানি দিয়ে দিন। তারপরে কি হবে অক্সালিক অ্যাসিড কিসে কনভার্ট হবে কার্বন ডাইঅক্সাইডে। এখন আসেন আমরা কি সমতাকরণ করছি করি নাই, তো প্রত্যেকটার প্রথম উপাদান তাই না, প্রথম উপাদানগুলোকে সমতাকরণ করব। পটাশিয়াম কয়টা আছে এখানে 2টা, এখানে পটাশিয়াম কয়টা 2টা, সো 2 দিয়ে দাও, অ্যাকচুয়ালি 2 দুগুণে 4, হ্যাঁ 2 দিয়ে দিলাম 4টা হয়ে গেল। ক্রোমিয়াম কয়টা 2 দুগুণে 4টা, এখানে 2 দিয়ে দিলাম। তা হাইড্রোজেন কয়টা আছে 14 দুগুণে 28টা, এখানে কয়টা আছে 6 দুগুণে 12, আর কয়টা লাগে 16টা লাগে, সো এখানে 8 দিয়ে দিলে 8 দুগুণে 16 আর 12 28, ব্যালেন্সিং হয়ে গেছে। কার্বন কয়টা একটা, বাট এখানে কার্বন কয়টা দেখো তো 6 দুগুণে 12টা, সো এখানে তুমি সুন্দরভাবে 12 মোল কার্বন ডাইঅক্সাইড দিয়ে দাও। দেখো 2 6 দুগুণে 12, এখানে কার্বন একটা আছে। সো এখন দেখো প্রত্যেকটা থেকেই কিন্তু 2 কমন নেওয়া যায়, একদম সিম্পল। তো তুমি কিভাবে লিখবা K2Cr2O7 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4, এখানে কি দিবা 2 দিয়ে ভাগ করো, 2 কমন নাও 3 দাও, প্লাস 4 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস 7 মোল পানি দিয়ে দাও, প্লাস 6 মোল কার্বন ডাইঅক্সাইড দিয়ে দাও, খেলা খতম। বোঝা গেছে স্যার? এখন আসো পরের প্রশ্নটা, উদ্দীপকের বিজারক পদার্থটি জারিত করতে বিজারককে যে জারণ বিক্রিয়া দেয় ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেটের কত মিলিলিটার প্রয়োজন হবে? ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের কত মিলিলিটার প্রয়োজন হবে। এখন দেখো 1 গ্রাম অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ, এখানে ফেরাস সালফেটের ডাব্লিউটা দিয়ে দিচ্ছে। তো এখন ওই আমরা কি করব, তুমি তো বিক্রিয়ার তো লিখতেই পারবা, ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া লিখে দিবা, একটু আগে দেখাইছি। সো মোল সংখ্যা N1E1 = N2E2। সো এখন দেখো এখানে কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে ফেরাস সালফেটের, W1/M1E1 =
এইখানে কি দেওয়া আছে আবার দেখো, এখানে তোমার তো ভিএস অর্থাৎ ভি টুটা কিসে আসবে, লিটারে আসবে কিন্তু, মনে রাখবা কিন্তু, ইন্টু ঘনমাত্রা ইন্টু তুল্য সংখ্যা। সো আমি বসাই দিলাম ডাব্লিউ কত আমার, ফেরাস সালফেট 1 গ্রাম দেওয়া আছে, তুল্য সংখ্যা কত 1, ফেরাস সালফেটের ভর কত, তো M1 এর ভ্যালু কত, ফেরাস সালফেট এটার ভর হচ্ছে 152, ওকে, আর তুল্য সংখ্যা তো বসাই দিছি। তারপরে যদি আসি ভি টু আমাদের বের করতে হবে, অর্থাৎ আয়তন কত মিলিলিটারে বের করতে হবে, আমাদের তো প্রথমে লিটারে আসবে, মনে রাখবা। S2 কত দিয়ে দিচ্ছে 0.05, আর এইখানে কি দেওয়া আছে দেখেন তো, পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত 6, বসাই দিই। তাহলে ভি2টা এখন বের হয়ে যাবে। সো ভি2টা কত আসে স্যার দেখি আমরা, ভি2টা আসে হচ্ছে 1/152 ইন্টু 0.05 ইন্টু 6, ভি2টা আসে হচ্ছে 0.0219 এত লিটার। এটাকে 1000 দ্বারা গুণ করে দিই, তাহলে পেয়ে যাব দেখো। সুতরাং ভি2 ইকুয়াল টু 21.93 মিলিলিটার। বুঝা গেছে স্যার? সো অনেকে এইটাকেই মিলিলিটার দিয়ে দেয়, তো তখন কিন্তু টিচার মার্ক কাইটা দিবে। সো 21.93 মিলিলিটার। আশা করি এই সূত্র দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবা। আমাদের পরের প্রশ্নটা অলরেডি কিন্তু আলাদা আলাদাভাবে 2 জায়গায় করছি, তারপর একটু দেখায় দাও আর কি বলছে দেখো। অম্লীয় মাধ্যমে হাইড্রোজেন সালফাইডের সাথে দৃশ্যকল্প 2 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে। হাইড্রোজেন সালফাইডের জারণ অর্ধ বিক্রিয়া দেখছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরও বিজারণ অর্ধ বিক্রিয়া দেখছি আমরা। সো এখন আমি এটা কি করি তোমাদের এক লাইনে করাই দিই, বুঝছো? বাকিটা তো ইনশাল্লাহ পারবা তোমরা যারা একদম ধারাবাহিকভাবে করতেছো ক্লাসটা। H2S প্লাস কি নিবা, সালফিউরিক অ্যাসিড নিয়ে নিবা, এক লাইনে দেখাই দিই যেন এক লাইনে কি হয়। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, এটা তুল্য সংখ্যা 2, এটা তুল্য সংখ্যা 5 দিয়ে দিলাম। সো আমরা কি করব, পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 প্লাস তারপরে কি করব, অক্সিজেন কয়টা আছে দেখো তো, 4 দুগুণে 8টা, 8 মোল পানি, অক্সিজেনের সমসংখ্যক পানি, দেন কি হাইড্রোজেন সালফাইডটা সালফারে পরিণত হয়। এখন দেখেন স্যার, পটাশিয়াম এখানে 2টা, এখানেও 2টা, ম্যাঙ্গানিজ এখানে 1টা, এখানে 2টা, 2 দিয়ে দিই। হাইড্রোজেন কত, 8 দুগুণে 16টা, এখানে 5 দুগুণে 10টা আছে, আরও কয়টা লাগে 6টা, এখানে 3 দিয়ে দিলাম। আর এখানে সালফার কত, সালফার 1টা, এখানে সালফার কয়টা 5টা, 5 দিয়ে দিলাম। সমতাকরণ ডান। বুঝা গেছে? আর জারণ অর্ধ বিজারণ অর্ধ সুন্দরভাবে দেখে নিও। সো ডি নাম্বারটা কি বলছে দেখো, ডি নাম্বারটা বলছে হচ্ছে প্রদত্ত লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত। এখন দেখো, দৃশ্যকল্প 1 দিয়ে কিন্তু করতে হবে, দৃশ্যকল্প 2 দিয়ে করো না কিন্তু, হ্যাঁ, কারণ দৃশ্যকল্প 2 দিয়ে অনেকে ভুলে করে ফেলতে পারবা। একে কি বলছে, 1 গ্রাম ভরের লোহার টুকরা দিচ্ছে, এটা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমার কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। সো এইখান থেকে আমি কি করব, এই যে এই 1 গ্রাম আয়রনে কতটুক, 1 গ্রাম লোহার ভিতরে কতটুক আয়রন আছে এটা আগে বের করব। সো আমরা সূত্র তো জানি, দেখো N1E1 ইকুয়াল টু N2E2, এটা দিয়ে করছি না, 1টারে আয়রন ধরি, আর তুমি কিন্তু বিক্রিয়াটা লেখা দিও কিন্তু, হ্যাঁ, 2 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, উপরে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটই দিচ্ছে, বিক্রিয়াটা লেখা নিও ভাইয়া। তা আমরা কি জানি, W1 ডিভাইডেড বাই M1E1 ইকুয়াল টু N ইকুয়াল টু VS। ভিটা কিসে আসবে, লিটারে আসবে কিন্তু, অলওয়েজ মাথায় রাখবে, ভিটা লিটারে আসবে এই সূত্রে, V2S2E2। সো এখন দেখো আমাদের W বের করতে হবে, W1 ইকুয়াল টু আমরা V2S2E2 M1 ডিভাইডেড বাই E1। সো V2 কত আমাদের দেখো বলে দিচ্ছে 60 ml, এটারে লিটারে নাও, 60 ইন্টু 10⁻³ ঘনমাত্রা কত বলছে 0.04 মোলার, 0.04 মোলার দাও। তুল্য সংখ্যা কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5, আর ভর কত, M1 কত আমরা জানি, আয়রনের ভর, এখানে যেহেতু আয়রনের পরিমাণ বের করতে বলছে দেখো, সো 55.85 বসাবা এখানে। দেন তুল্য সংখ্যা কত 1, আয়রনের তুল্য সংখ্যা 1, রেজাল্টটা কত আসে দেখি, 60x⁻³ ইন্টু 0.04 ইন্টু 5 ইন্টু 55.85। সো কত আসে 0.6702 এত গ্রাম। তাহলে দেখো এই যে 1 গ্রাম লোহায় আয়রন 2+ কটুক আছে, আয়রন 2+ আছে হচ্ছে 0.6702 গ্রাম, তাই না? এখন ভেজাল কটুক আছে, ভেজাল
এই আয়রন বাদে বাকি যা কিছু আছে তাই তো ভেজাল লোহায়, অর্থাৎ 1 গ্রাম থেকে তুমি এটা বাদ দাও 0.6702 এত গ্রাম, তাহলে ভেজাল কতটুকু আছে 1 মাইনাস 0.6702, তাহলে ভেজাল আছে হচ্ছে আমাদের 0.33 গ্রাম, লিখে দিই হ্যাঁ 0.33 গ্রাম। এখন আসেন স্যার আমাদের কি বলছে শতকরা পরিমাণ, তাইলে 1 গ্রামে ভেজাল আছে 0.33 গ্রাম, 100 গ্রামে কতটুক আছে তাই না, ভেজালের শতকরা পরিমাণ তুমি এইভাবে বের করে ফেলতে পারবে না, তাহলে কত আসে 33%। তো ভেজালের শতকরা পরিমাণ কত 33%, সুন্দরভাবে দেখাই দিবা। আমাদের পরের প্রশ্নটা যদি দেখি, দেখো কি বলছে, উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এ পাত্রের দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু পরিমাণে আছে, অর্থাৎ ডাব্লিউটা বের করতে বলছে। আর আমরা তো এই ধরনের প্রশ্ন আগেও করছি, দেখো অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা দেখাই দিবা, H2C2O4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয়েছে পটাশিয়াম অক্সালেট K2C2O4 প্লাস পানি। এখন যখন সমতাকরণ করে ফেলবা, দেখো এখানে পটাশিয়াম 2টা আছে, এখানে 2 দিয়ে দাও, আবার দেখো তুমি যদি হাইড্রোজেন 2 আর 2 4টা আছে, এখানে 2 দিয়ে দাও, তাহলে কি হবে সব ব্যালেন্স হয়ে যাবে। ডান। এখন একটু যদি দেখো আমার কি বলছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করতে, অর্থাৎ এটা ডাব্লিউ বের করব, তা আমি স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করি তাই না, তাহলে আমরা কি লিখবো N অফ অক্সালিক অ্যাসিড H2C2O4 ইকুয়াল টু N অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 2। সো আমরা এইখান থেকে আসতে পারি, খেয়াল করো অক্সালিক অ্যাসিডের কি দেওয়া আছে, অক্সালিক অ্যাসিডের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। সো আমি কি লিখলাম, ধরো আয়তন কত 200 ml, এটাকে লিটারে নিলাম 200 × 10⁻³ ইন্টু ঘনমাত্রা 0.2 লিখে দিলাম। আর এইখানে আমরা W/M ফালাই, দেখো W অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা বের করব। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, পটাশিয়াম কত 39, হাইড্রোজেন 41 আর অক্সিজেন 16, 56, তাহলে M কত 56 বসাইয়ে দিলাম। তাহলে দেখো W অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড কত আসে, আমরা যদি দেখি ক্যালকুলেশন করি 200 x⁻³ ইন্টু 0.2 ইন্টু 2 ইন্টু 56, তাহলে কত আসে 4.48 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে স্যার? সো একদম তুমি কিন্তু স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করে তারপরে N1 E1 N2 E2 অ্যাপ্লাই করে সব ম্যাথ করে ফেলতে পারবা, কোনো ঝামেলা হবে না। পরেরটা দেখো, পাত্র এ এর দ্রবণকে পাত্র বি এর দ্রবণ দ্বারা টাইট্রেট করতে কোন নির্দেশক উপযোগী এবং নির্দেশকটা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে একটু খেয়াল করো, আমরা যেহেতু গ্রাফ আঁকবো একটা ফ্রেশ পেজ নিয়ে নিলাম। আমাদের কি বলছে অক্সালিক অ্যাসিড, এটা আমরা কি জানি একটা দুর্বল অ্যাসিড, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা কি জানি একটা তীব্র ক্ষার। তো দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায়, ভালোভাবে বুঝো, দুর্বল অ্যাসিডের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়ায় কোন ধরনের নির্দেশক ব্যবহার করব, যে নির্দেশকগুলা ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে সেই নির্দেশকগুলাই তো ব্যবহার করব। সো অলওয়েজ মাথায় রাখবা দুর্বল অম্ল এবং তীব্র ক্ষারের নির্দেশক কোনটা ব্যবহার করব আমরা, ফেনফথেলিন। ফেনফথেলিন কি ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে, সো নির্দেশক কোনটা হবে ফেনফথেলিন। এটা একটু বই থেকে সুন্দরভাবে দেখে নিবা কিভাবে লেখাগুলা লিখবা। ফেনফথেলিন, বাংলা বানান ভুল হইতে পারে আমার, ফেনফথেলিন। আর এই যে লেখচিত্রের গ্রাফটা দেখো, আমরা এখন যদি লেখচিত্রটা আঁকি একটু খেয়াল করো, দুর্বল অম্ল তীব্র ক্ষারের, তাই না? সো আমাদের একটু ভালোভাবে বুঝো, এটা কি উপরের অংশে আমরা পিএইচ দিই আর এখানে কি দিই আয়তন দিই, এক্স অক্ষ বরাবর আয়তন দিই। সো এটা তো 7, তো আমাদের এই রেঞ্জটা কি হবে দেখো, দুর্বল অম্ল কি হয় দেখো তো, এই 6 থেকে একটু ভালোভাবে বুঝো, আমাদের দুর্বল অম্লের ক্ষেত্রে কিন্তু শার্প চেঞ্জটা হয় না, ব্যাপারটা এইরকম হয়। আর তীব্র ক্ষারের ক্ষেত্রে এখানে কি হবে, পিএইচের যে পরিবর্তনটা এটা কি হবে শার্প চেঞ্জ হবে। আর এই যে 13 থেকে একদম সোজা লাইন, বুঝা গেছে? এখানে তুমি দিয়ে দিতে পারো, এটা কত মনে করো 13 এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? সো তোমাকে যদি বলে যে দুর্বল অম্ল তীব্র ক্ষারের লেখচিত্রের পিএইচ কেমন হবে, সো তুমি কিন্তু এইভাবে সুন্দরভাবে দেখাইয়া দিবা। তো এইখানে এখন তুমি কিভাবে কতটুকু লিখবা এটা কিন্তু ভাইয়া এই পিডিএফে দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখলেই বুঝবা
যে পিএইচ রেঞ্জ ফেনফথেলিনের 8 থেকে 10-এর ভিতরে, ঠিক আছে? সো কি কি ব্যাখ্যা দেওয়া লাগবে ফেনফথেলিন ক্ষারীয় মাধ্যমে গোলাপি লাল বর্ণ দিবে, সো এটা সুন্দরভাবে দেখে নিবা। পরের প্রশ্নটায় যদি যাই, দৃশ্যকল্প 2 এর জারক পদার্থের পূর্ণ প্রশমনে 20 ml হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করা হলে হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা বের করো। তো 2 কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের এই জারণ বিজারণ বিক্রিয়ায় কি বের করতে বলছে আমাদের, বলো তো স্যার? আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা বের করতে বলছে। সো এখন আমরা সূত্র কি জানি দেখো তো, N1E1 = N2E2। সো হাইড্রোজেন পারঅক্সাইডের তুল্য সংখ্যা জানি আমরা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটেরও তুল্য সংখ্যা জানি। সো তুমি লেখো V1S1E1 = V2S2E2, একদম সহজ অঙ্ক। সো 1 ধরি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, নাকি কি ধরবা? 1 হাইড্রোজেন পারঅক্সাইডে ধরি, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইডে ধরি। তাহলে দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের কি দেওয়া আছে আমাদের, হাইড্রোজেন পারঅক্সাইড 20 ml, আয়তন দেওয়া আছে 20 ml, ঘনমাত্রা বের করতে হবে, তুল্য সংখ্যা কত? 2। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন কত দেওয়া আছে, এটাও 20 ml দেওয়া আছে, ঘনমাত্রা কত? 0.2 মোলার, তুল্য সংখ্যা কত? 5। ওকে, সো আমরা এখন ঘনমাত্রা কত আসবে দেখো তো, ঘনমাত্রা আসবে 0.5 মোলার। শেষ, খেলা খতম। পরেরটাই যদি আসি, দৃশ্যকল্প 1 থেকে পাত্র 2 এর দ্রবণ ব্যবহার করে পাত্র 1 এর দ্রবণকে পূর্ণ প্রশমনে সমাপ্ত বিন্দু নির্ণয়ে নির্দেশকের ভূমিকা নির্ণয় করো। তো কি বলছে? 1 থেকে পাত্র 2 এর দ্রবণে, দেখো দৃশ্যকল্প 1 থেকে, ঠিক আছে, এটা হলো পাত্র 1, এটা বুঝাইতে পারে না এই প্রশ্নে। পাত্র 1 থেকে পাত্র 2 এর দ্রবণে ব্যবহার করলে কি লেখছে, আচ্ছা পাত্র 2 এর দ্রবণ ব্যবহার করে পাত্র 1 এর দ্রবণকে প্রশমন, আচ্ছা ঠিক আছে, ডি নাম্বারটা আবার পড়ি। ডি নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, দৃশ্যকল্প 1 থেকে পাত্র 2 এর দ্রবণ ব্যবহার করে, অর্থাৎ এই পাত্র 2 এর দ্রবণটা ব্যবহার করে পাত্র 1 এর দ্রবণকে পূর্ণ প্রশমনে সমাপ্তি বিন্দু নির্ণয়ে নির্দেশকের ভূমিকা কি? দেখো এখানে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটা কি আছে? সোডিয়াম কার্বনেট। তো তীব্র অম্ল আর দুর্বল ক্ষার। সো তীব্র অম্ল দুর্বল ক্ষারের বিক্রিয়ায় আমরা কি হবে, আমার মিশ্রণের প্রকৃতিটা কি হবে? অম্লীয় প্রকৃতির হবে। তো মিশ্রণের প্রকৃতি আগে বের করব আমরা, তারপরে অম্লীয় মাধ্যমে কি হয়, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই নির্দেশকগুলো ব্যবহার করতে পারি। সো এইটাও কতটুকু লিখবা সুন্দরভাবে কিন্তু ভাইয়া গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে, একদম গ্রাফ টাফ সহ সুন্দরভাবে, জাস্ট ব্যাখ্যাটা লিখে দিলেই সুন্দরভাবে গুছিয়ে দিলেই হয়ে যাবে। পিএইচ রেঞ্জ টেন্স দিয়ে হাবিজাবি যা যা ইনফরমেশন আছে দিয়ে দিবা। পরেরটাই যাই, আমরা আমাদের একদম লাস্ট প্রশ্নে এসে পড়ছি। দেখো কি বলছে, দৃশ্যকল্প 2 আসো, 1 নং দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 2 নং দ্রবণের 10 ml প্রয়োজন হলে লোহার বিশুদ্ধতা বের করো। তাই না? 1 নং দ্রবণ, 2 নং দ্রবণ, পটাশিয়াম ডাইক্রোমেট আর আয়রন, এই ম্যাটটা একটু আগে করছি না? তো তুমি কি করবা, আয়রনের পরিমাণ বের করবা, তারপর এইটার সাপেক্ষে কতটুকু বিশুদ্ধ আছে ওইটার বিশুদ্ধতার পরিমাণটা বের করে ফেলবা। এটা হোমওয়ার্ক। পরেরটা দেখো, দৃশ্যকল্প 1, এ দ্রবণকে বি দ্রবণ দ্বারা টাইট্রেশন করতে কোনটি উপযুক্ত নির্দেশক লেখচিত্রের মাধ্যমে দেখাও। আবারও টাইট্রেশন। তো এ দ্রবণ দেখো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বি দ্রবণ কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো তীব্র অম্ল তীব্র ক্ষার, তো তীব্র অম্ল তীব্র ক্ষারের বিক্রিয়ায় আমরা কি করতে পারি, যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি। সো এটা কিন্তু সুন্দরভাবে দেখায় দেওয়া আছে এখানে, যে কোনো নির্দেশক। আর তুমি একটু দেখো গ্রাফটায়, দেখো পিএইচ রেঞ্জ কত, একদম শুরু থেকে দেখো তীব্র অম্ল তীব্র ক্ষার, পুরোটাই কিন্তু একটা শার্প লাইন, একদম 13 পর্যন্ত গেছে এটা, আর এটা কি হয়েছে, একদম 1 পর্যন্ত আসছে। সো পিএইচ রেঞ্জ কিন্তু মানে এই যে দেখো 2 থেকে তোমার 10 পর্যন্ত বা 13 পর্যন্ত সব ধরনের তুমি যে কোনো নির্দেশক কিন্তু ব্যবহার করতে পারবা। ঠিক আছে স্যার? তো সুন্দরভাবে এই জিনিসগুলো গুছিয়ে দিবা। সো এই ছিল হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের ওয়ান শট সিকিউ ক্লাস। সো শুরুতে যে টাইপগুলো পড়াইছি ওই টাইপগুলো থেকেই দেখতেছো ঘুরে ফিরে আসতেছে। ইনশাল্লাহ তোমার ভালো পরীক্ষা হবে, তুমি ভালোভাবে বুঝে বুঝে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে আইসো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।